যে জয়েন করেছো তার পুরো ভালো নামটা কি গো? স্যার আমার পুরো নাম অমিত বিক্রম গোস্বামী। আচ্ছা, তুমি টেটের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেছিলে তো? হ্যাঁ স্যার, করেছিলাম। তোমাকে আমি বলেছি, মানে একটা স্যারকে আমি বলেছি, সে টেটই দেয়, মানে টেটে সে দিয়ে আজকে চাকরি করছে, সে আমাকে পরের দিন বলেছে বইয়ের নামগুলো বলে দেবে, ঠিক আছে? আচ্ছা স্যার। কারণ আমাদের তো পুরোপুরি টেট লাইন নয়, আমাদের হচ্ছে ডাব্লিউবিসিএস মিসেলেনিয়াস, যেটা কম্পিটিটিভ লাইন, সেইটা। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো আমি আমার, মানে যে এক্সপার্ট আছে তার তো ওপিনিয়নটাই তোমাকে দেবো। মানে আমি যেটা না জানি সেটার ওপিনিয়ন তোমার না দেয়াই ভালো। না, না কোনো ব্যাপার। আচ্ছা, তাহলে শুরু করছি তোমার আজকের কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাঁ ক্লাস স্যার। যেটা। আচ্ছা, আজকে জয়েন করেনি কিন্তু ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সন নিয়ে একটা কনফিউশন ছিল, অনেক ইংলিশ ভার্সন আছে, তাই জন্য আজ থেকে কোশ্চেন আমি চেষ্টা করব যে ইংলিশ বাংলা বোথ আনা। তো ওয়েলকাম টু নোট স্টাডি। আজ তোমাদের মে মাসের সেকেন্ড উইকের যে কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো যারা সারা ভারতবর্ষ তথা বিশ্বে যা যা ঘটনা ঘটেছে সেই সম্পর্কে আমি তোমাদের এনেছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট। আর এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না, এর সাথে থাকে কিছু ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে। তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে যে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে 15টা 20টা করে স্ট্যাটিক জিকে এমনি মুখস্থ হয়ে যাবে। যখন পরীক্ষা আসবে, মকগুলো বাড়িতে বসে দেবে, তখন বুঝতে পারবে যে এই ক্লাসটা করে তোমাদের কি লাভ হয়েছিল। আচ্ছা, প্রথম আজকের কোশ্চেন হচ্ছে, পিএম মোদি রিসেন্টলি ভিজিটেড হুইচ স্যার একটা কান্ট্রি অ্যান্ড কোশ্চেন আছে। সাইন 7 মেজর এগ্রিমেন্টস? ঠিক আছে, প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি কোন দেশে সফর করে 7টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন? এটা ফ্রান্স হবে। ঠিক করে বলো। আরব কান্ট্রি নিয়ে ভাবো। ও তাহলে ইউএই হবে, ইউএই। ইউএই হবে, একদম ইউএই হবে। স্যার একটা কোশ্চেন ইউএই বলছিল, মানে আগের দিন আমাদের, আপনার যে নোটটা ছিল, হ্যাঁ। আহ, আগের দিনের নোটটাতে স্যার অ্যান্সার গুলো দেখতে পাচ্ছি না। ওটা রেকর্ডিং ক্লাসেই পাচ্ছি, কিন্তু অ্যান্সার গুলো মার্ক করা নেই স্যার। আচ্ছা, মানে ম্যাডাম আমায় বলেছিল যে মানে পিপিটিটা ক্লাসের আগে দিত, তো ঠিক আছে, আমি ম্যাডামের সঙ্গে কথা বলে নেবো, এটা পিপিটিটা ক্লাসের পরে দিলেই ভালো হয়, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ স্যার। ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটস, ঠিক আছে। এর রাজধানী কি? এর রাজধানী হচ্ছে তোমার আবুধাবি। হ্যাঁ, এই যে আবুধাবি হচ্ছে এর রাজধানী, ঠিক আছে। সবচেয়ে বড় লার্জেস্ট সিটি হচ্ছে এর ভেতর হচ্ছে দুবাই। এরা স্বাধীনতা লাভ করেছিল 2 ডিসেম্বর 1971। এদের তোমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রীয় ভাষা বলতে পারো আরবি, ঠিক আছে। এদের মুদ্রা হচ্ছে ইউএই দিরাম, দিরাম কিংবা এইইডি, অনেক জায়গায় তোমরা শর্ট ভার্সানে এইইডি পাবে। এই হচ্ছে ইউএইর বৈশিষ্ট্য। বলেছি যে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, স্ট্যাটিক জিকেও আমি এর সাথে করিয়ে দেবো। আচ্ছা, এরপরে আসবো, ভারত এআই অংশীদারিত্বে কত ইএক্সএফলপ সুপার কম্পিউটার ক্লাস্টার স্থাপনের ঘোষণা করেছে? ইন্ডিয়া ইউএই এআই পার্টনারশিপ অ্যানাউন্স এস্টাবলিশমেন্ট অফ হাউ মেনি এক্সলফ সুপার কম্পিউটার ক্লাস্টার্স? তো অপশন এ 2 আছে, অপশন বি আছে 4, আচ্ছা অপশন সি আছে 8, না অপশন ডি আছে 10? এটা তোমার 8টা হবে। আচ্ছা, যে নোট সম্বন্ধে বিস্তারিত তোমার আনার, যেগুলো তোমাদের পড়তে হবে, সেই কোশ্চেন গুলোর বিস্তারিত নোটস আমি আনবো। আচ্ছা, প্রজেক্ট চিতা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ন্যাশনাল পার্ক? প্রজেক্ট চিতা কোন জাতীয় উদ্যানের সঙ্গে যুক্ত হয়েছে বলো? এ জিম কমরেড, পুনো ন্যাশনাল পার্ক। পুনো ন্যাশনাল পার্ক, ভেরি গুড।
স্যার কাজিরাঙ্গায় আছে একশৃঙ্গ গন্ডার, আর হ্যাঁ, জিম করবেটে আছে হচ্ছে সাদা বাঘ। সাদা বাঘ। জিম করবেটই হচ্ছে সব থেকে পুরনো। আচ্ছা, প্রজেক্ট চিতাটা দেখে নাও একটুখানি। প্রজেক্ট চিতাটা কি? প্রজেক্ট চিতা হলো ভারতের একটি উচ্চভিলাষী বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচি, যার লক্ষ্য হলো ১৯৫২ দেশ থেকে মানে ১৯৫২ সালের পর থেকে যে তোমার চিতাবাঘগুলো তোমার লুপ্ত হয়ে গেছে পরিবেশ থেকে, সেইগুলোকে আবার যদি ফিরিয়ে আনা যায়। এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকার তোমাদের চেষ্টা করছে। এটি বিশ্বের ১ম আন্তঃমহাদেশীয় বন্য মাংসাশী প্রাণী স্থানান্তর প্রকল্প। এই প্রকল্পের প্রধান বিবরণগুলো নিচে দেয়া হলো। সূচনা উদ্দেশ্যে ২০২২ সালের ১৭ই সেপ্টেম্বর। কে করেছিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে? দেখবে ভালো করে তোমাদের আগে মানে ২০২২ সালে সেই কটা বাঘ ছেড়েছিলেন মনে আছে? দেখেছো ভিডিওটা? হ্যাঁ স্যার, হ্যাঁ, আফ্রিকা এই থেকে আনা প্রকল্পের হয়েছিল। উদ্বোধন করেছিলেন। এই উদ্দেশ্যে কেবল চিতাকে ফিরিয়ে আনাই নয়, ভারতের বিভিন্ন অবহেলিত তৃণভূমি এবং সাভানা সদৃশ মানে সাভানার যেরকম বাস্তুতন্ত্র সেইগুলোকে যদি আবার পুনরুদ্ধার করা যায়। ঠিক আছে? তো এর মধ্যে তোমার ইম্পোর্টেন্ট কি? প্রজেক্ট চিতা। কি প্রজেক্ট চিতা? ১৯৫২ থেকে লুপ্ত হয়ে যাওয়া তোমার যে চিতাবাঘগুলো সেইগুলোকে ফিরিয়ে আনা এবং তার সাথে ঠিক আছে? এটা আর কি পড়বে? ২০২২ সালে এটা চালু হয়েছিল। তারিখটা অতটা ইম্পোর্টেন্ট নয়, কিন্তু সালটা ইম্পোর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখব ১লা জুলাই ২০২৬ কোন আইন মানরেগার পরিবর্তে কার্যকর হবে? এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ১লা জুলাই কোন আইন মানরেগার পরিবর্তে কার্যকৃত হবে? এটা ভেবে নাও যে কোনো না কোনো পরীক্ষায় চলে এসেছে প্রায়। ঠিক আছে? পিএম গ্রাম যোজনা ১, রুরাল লাইভলিহুড অ্যাক্ট, আচ্ছা ভিএম গ্রাম জি অ্যাক্ট না ভারত রোজগার অ্যাক্ট? এটা কিন্তু তোমার ভিবি গ্রাম জি ভারত অ্যাক্ট। ভিবি গ্রাম অ্যাক্ট এটা, হ্যাঁ? ভিবি গ্রাম জি অ্যাক্ট এটা হবে। এটা তোমার কি বলতে চাইছে? এটা হচ্ছে তোমার মহাত্মা গান্ধী জাতীয় প্রাণী কর্মসংস্থান গ্যারান্টি আইন এই মানরেখার পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার এই নতুন তোমার এইটা আনছে। ঠিক আছে? এর উদ্দেশ্য কি আছে? এর উদ্দেশ্য আছে পুরনো যে মানরেখায় ১০০ দিন কাজ দেয়া হতো, এখন সেটা বাড়িয়ে আরো ২৫ দিন করে টোটাল ১২৫ দিন কাজ দেয়া হবে। এটাই হচ্ছে মানরেখার উদ্দেশ্য। তো তোমাদের যদি দিনও আসে যে এখন কত দিনের কাজ দেবার কথা বলা হয়েছে, তাহলে তোমরা ১২৫ দিনটাকে তোমার টিক মারবে। আচ্ছা, ওয়ান কেস ওয়ান ডাটা, ঠিক আছে? এই উদ্যোগটা কোন প্রতিষ্ঠান চালু করেছে? ঠিক আছে? বলো। ওয়ান কেস ওয়ান ডাটা। সুপ্রিম কোর্ট আরবিআই অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট বলেছো? হ্যাঁ স্যার। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এটা চালু করেছে। ঠিক আছে? কোথায় গেল? এই তো। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এটা চালু করেছে। হ্যাঁ, ভারতের সুপ্রিম কোর্টের একটি এটা বলতে পারো যুগান্তকারী একটা পদক্ষেপ। হ্যাঁ? কেন স্যার যুগান্তকারী কেন? ভারতের সমস্ত আদালতের লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট যে আমাদের যে আমরা মানে যারা ভিকটিম হয়, যারা অভিযুক্ত হয়, যাদের বাড়ির মামলা হয়, তারা যে এই নথিপত্র নিয়ে ঘুরে বেড়ায়, সেইগুলোকে করতে হবে না। নথিটাকে একবারে এক জায়গায় তোমার ডিজিটালাইজ করে রাখা হবে এবং এই কোর্ট থেকে ওই কোর্টে সেইটা কোনো ড্রাইভের মাধ্যমে স্থানান্তর করা হবে। এটাই হচ্ছে তোমার ইউনিক একটা সিস্টেম। ওয়ান কেস মানে ওয়ান কেস ওয়ান ডাটা। ঠিক আছে? এটা সুপ্রিম কোর্ট চালু করছে। আচ্ছা, আমেদাবাদ ধলেরা রেল প্রকল্পটি কোন ধরনের রেল করিডোর? বুলেট ট্রেন, মেট্রো ট্রেন, সেমি হাই স্পিড করিডোর না ফ্রাইট করিডোর? বলো। ফ্রেট করিডোর, সেমি হাই স্পিড না মেট্রো না বুলেট? বলো। সেমি হাই স্পিড করিডোর। সেমি হাই স্পিড করিডোর। ভেরি গুড। তুমি অনেকটা তৈরি আছো। তোমাকে মানে সিলেকশন নিতেই হবে। তুমি সিলেকশন না পেলে মানে আমি অবাক হয়ে যাব। ঠিক আছে? এটি হচ্ছে ভারতের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাই স্পিড করিডোর। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ১৩৪ কিমি
134 কিমি দীর্ঘ ডবল লাইন, ঠিক আছে? একটা করিডোর 134 কিমি দীর্ঘ, জাস্ট এই ডেটাটা মাথায় রেখো। এটা হচ্ছে তোমার গুজরাটে। ওকে? আর এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। আচ্ছা, গুজরাট টু ধোলেরা, কিংবা যদি গুজরাটের নাম না পাও, ধোলেরাও যদি শোনো, তাহলে ধোলেরাতে টিক মেরো। আচ্ছা, ভারতের ১ম লো এমিশন জোন বা এলইজি কোন রাজ্যে চালু হচ্ছে? হ্যাঁ, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকা না তামিলনাড়ু? বলো। এটা হচ্ছে তোমার মহারাষ্ট্র। এটা অতটা হ্যাঁ, হ্যাঁ, ইম্পোর্টেন্ট নয়। মহারাষ্ট্রের পুনেতে হয়েছে, পুনেতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা আশা করছি তোমরা সবাই পারবে। ২০২৬ সালে হ্যাঁ, স্যার, শ্রী তামিলনাড়ুর নতুন জোসেফ বিজয়, মুখ্যমন্ত্রীকে। শ্রী জোসেফ বিজয়। ছবিটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, স্যার। একদম। তামিলনাড়ুর লোকেরা একে তোমার বিধানসভা ভোটে নির্বাচিত করেছেন এবং আমার খুব ভালো লেগেছে। তার কারণ হচ্ছে যে সব অভিনেতা-অভিনেত্রীই তো তোমার ভোটে দাঁড়ায়। কিন্তু ইনি যেটা করেছেন যে অভিনেতার যে পার্টটা, মানে সেই অ্যাক্টিং এর যুগটা, মানে অ্যাক্টিং এর যে তার মানে ক্যারিয়ারটা, সেইটাকে শেষ করে এসে তিনি রাজনীতিতে যোগদান করেছে এবং মুখ্যমন্ত্রী হয়েছে। সবাই তো আমাদের এখানে সব একসাথে চালাতে চায়। দিয়ে না অ্যাক্টিং করতে পারে আর তো মানুষের সাথে তো থাকতেই পারে না। অর্ধেক দিন বিদেশে শুটিং এ পড়ে থাকে। তো এটা একটা দৃষ্টান্ত। আচ্ছা, ২০২৬ সালের মোস্ট ইম্পোর্টেন্ট বাবা, ঠিক আছে? ২০২৬ সালের কোন রাজ্য ইউসিসি, ঠিক আছে? বা ইউনিফর্ম সিভিল কোড যেটা তোমরা জানো, অনুমোদন করেছে। অনেক রাজ্যই করেছে, কিন্তু এখানে তোমরা মানে অপশন অনুযায়ী টিক মারো। পারবে? রাজস্থান। তুমি এত অপশন থাকতে রাজস্থানটা কেন বাছলে? স্যার, রাজস্থানই তো শুনেছিলাম মনে হয়। ২০২৬ সালে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন বিধি পাস করা রাজ্যগুলি হলো তোমার উত্তরাখণ্ড ২০২৪ সালে করেছে, লিখে দিচ্ছি দাঁড়াও। আগে বলে নিই। উত্তরাখণ্ড করেছে তোমার ২০২৪ সালে, গুজরাট করেছে হচ্ছে তোমার রিসেন্ট মার্চ মাসে ২০২৬ সালে, এবং আসাম করেছে ২০২৬ মেতে। দাঁড়াও, আসাম। আচ্ছা, এইখানের কিন্তু তোমার আসাম মারবে মে মাসে, ঠিক আছে? ২০২৬-এ। আচ্ছা, গুজরাট কত সালে করেছে? গুজরাট তোমার আচ্ছা, ২০২৬ এর মার্চে। হ্যাঁ, উত্তরাখণ্ড আগে বলে নিই। ২০২৪ হচ্ছে উত্তরাখণ্ড। এইটা কিন্তু খুব মানে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, গুজরাট, গুজরাট ২০২৬ মার্চ। ঠিক আছে? তাহলে এইটা খুব ইম্পোর্টেন্ট, বুঝতেই পারছো। আর দেখবে কোনদিন তোমার হয়তো পরের বছরে ওয়েস্ট বেঙ্গলেও লাগু হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরের কোয়েশ্চেন, ভারত আফ্রিকা ফেরাম সামিট ২০২৬ কোন শহরে অনুষ্ঠিত হলো? ইন্ডিয়া উইল হোস্ট দ্য 4th ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট ইন হুইচ সিটি? বলো। মুম্বাই। মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই না আমাদের নিউ দিল্লি? মুম্বাই। না। এআই সামিটটা কোথায় হয়েছিল? এআই সামিট কোথায় হয়েছিল? ব্যাঙ্গালোর।
এই এআই সামিট নিউ দিল্লিতে হয়েছে না? ও নিউ দিল্লি। তাহলে এটাও তোমার নিউ দিল্লি। এখানেই হবে, নিউ দিল্লিতেই হবে। হ্যাঁ, নিউ দিল্লিতেই হবে। তোমার এটা হইছে সম্ভবত, হ্যাঁ, 28শে মে টু 31 মে। ঠিক আছে? নিউ দিল্লিতে এটা হয়েছে। এটা হচ্ছে তোমার 4th। এই বিভিন্ন এইগুলোর মধ্যে তোমার ওই যে ট্রিটি, বিজনেস, হ্যাঁ? এই ধরনের কিছু অংশীদারিত্ব এইরকম মূলক কিছু আলোচনা থাকে। আর কিছুই না। আচ্ছা, আহ ডাক দিয়ে নাও। ভিভিআই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে তোমার আইবিসি এর 26তম সদস্য কোন দেশ হতে চলেছে? আইবিসি এর আইবিসি এর তোমার যে 26তম সদস্যটা কে হতে চলেছে বলো? ইউএই, সৌদি আরব, আচ্ছা, ইজিপ্ট না কেনিয়া? সৌদি আরব হবে, হ্যাঁ? সৌদি আরব হতে চলেছে। এইটা কি? আইবিসি এটা কি? বলো দেখি একটুখানি। স্যার ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। ভেরি গুড, ভেরি গুড। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। ঠিক আছে? বড়, বড় যে প্রজাতির তোমার যে বিড়াল, ঠিক আছে? যেমন ওই বাঘ, সিংহ, চিতা, এই প্রজাতিগুলোকে তোমার সংরক্ষণ করতে হবে, দেখাশোনা করতে হবে। এর মধ্যে পুমা আছে, স্নো লেপার্ড আছে, ঠিক আছে? জাগুয়ার আছে, ঠিক আছে? এইগুলোকে তোমার সংগ্রহ করতে হবে এবং তাদের দেখাশোনা করতে হবে, কারণ তারা মানে বিপন্নভাবে আছে। ঠিক আছে? এইটা হচ্ছে যেটা নিউ দিল্লিতে হয়ে গেছে, সেইটারই তোমার সৌদি আরব আমাদের 26তম সদস্য হিসাবে যুক্ত হয়েছে। আচ্ছা, এখান থেকে ভেবে নাও যে স্যার বাঘ, মানে, সিংহ, বেড়াল মানে ক্যাট প্রজাতির মধ্যে পড়ে? হ্যাঁ, কি বলছো? বাঘ, সিংহ এরা হচ্ছে ক্যাট হ্যাঁ, জাতির মধ্যে পড়ে? হ্যাঁ, এরা ক্যাট জাতির মধ্যেই পড়ে। বুঝেছো? ১ মিনিট দাঁড়াও তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা যে গ্রুপে আছো সেই গ্রুপটায় কত মেম্বার আছে? মানে লেখাপড়ার গ্রুপটা বলছি। স্যার মেম্বারের সংখ্যা তো জানি না। ও আচ্ছা, মানে তোমাদের কাছে কি পার্সোনাল ভাবে লিংক চলে যায়? হ্যাঁ স্যার, লিংক এখানে অ্যাপে রয়েছে কিন্তু আমরা কেউ কাউকে কোনো মেম্বারকে দেখতে পাই না। আচ্ছা, মানে কারণ হচ্ছে আমি শুনলাম যে মিটে একদমই সব কেউ ক্লাস করছে না, সবাই বেশিরভাগ রেকর্ডিং দেখছে তাই জন্য। কিন্তু দেখো, রেকর্ডিং এ তো তুমি তোমার যেটা ডাউট সেটা তো তুমি আমাকে জিজ্ঞেস করতে পারবে না। ঠিক আছে? এই হচ্ছে মানে সমস্যা। একটুখানি লাইভ ক্লাসও মাঝে সাঝে করতে হয়, সেটাই ভাবছি। আচ্ছা, স্যার আমি লাইভে থাকার চেষ্টা করি। শুধু হ্যাঁ, আমি গতকালের তোমাকেই দেখেছি। স্ট্যাটিক আর জিকেটা একজনকে মিস হয়ে দেখি। গেছে। হ্যাঁ, গতকালের স্ট্যাটিক জিকেটা মিস হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে ওটা সন্ধ্যেবেলা আছে। কিন্তু যখন অ্যাপ খুললাম দেখলাম যে ওটা হয়ে গেছে। ১২টার উপর হয়ে গেছে। হুম, ওটা যে সকালে ছিল ওটা আমি খেয়াল ছিল না। কিন্তু আমি এটাই রেকর্ডটা হচ্ছে দেখে ব্যাপার। আর কি নিয়েছি। বলতো, একা, একা ঠিক পড়াতে ভাল লাগে না। কালকে ছিল, একজন ছিল। হ্যাঁ, তার জন্যই আজকে ইংলিশ নোটস বানিয়ে আনলাম। কিন্তু সে আজকে আর নেই। আচ্ছা, একটু আগে ছিল স্যার, ঐশিক বিশ্বাস একটু আগে ছিল। কিন্তু আচ্ছা, দেখলাম এখন আর দেখতে পাচ্ছি না। আচ্ছা। আসল হচ্ছে না এই এখন বিকেল দেখা বেলার যাচ্ছে না টাইমটা হয়তো ঐশিক অনেকের হয় না। বিশ্বাসকে। আচ্ছা, এইটা শোনো, তুমি শোনো। এইটা কিন্তু তোমার কোনো না কোনো পরীক্ষায় কিন্তু চলে এসেছে, হ্যাঁ? কারণ এই কোয়েশ্চেনটা আমি তো তোমার বিভিন্ন এই সারাদিন বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন ঘাটাঘাটি করি। আমার তো এটাই কাজ যে কোনটা বেস্টটা তোমাদের দেব। তো এইটা খুব আসছে তোমার। এই হেনলি পাসপোর্টের ব্যাপারটা খুবই আসছে। এইটা হচ্ছে তোমার হেনলি পাসপোর্টের ভারতের স্থান কত? স্যার এটা 75 অর 85 ছিল। এখানে তো নেই অপশনে ওটা। সেটাই তো হেনরি ভাবছি। পাসপোর্টে তো এখানে দেখাচ্ছে ৭৮ কিভাবে 75। হলো? এটা তো 75 হবে। এই ৭৮ টাই কেটে আমরা 75 করে দেবো। এটা হচ্ছে একটা মানে মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, হেনলি পাসপোর্ট হচ্ছে তোমার 75 হবে। এইটা হচ্ছে কিছু না, ট্রাভেল ভিসা ফ্রি পাসপোর্ট। ঠিক আছে? উইথআউট ভিসা অ্যারাইভেল এ তোমরা যদি ঘুরতে চাও
তাহলে এই পাসপোর্ট তোমার আর কিছুই না। আচ্ছা, স্যার যখন হ্যাঁ, পিডিএফটা এমনি পাবো অ্যান্সার সমেত প্লিজ দেবেন। যেগুলো আচ্ছা তাহলে আমি কারেকশন করা ম্যাডামকে থাকবে সেটাই ওগুলো বলে দেবো যে সব করতে পারবো। স্টুডেন্টরা অ্যান্সার সমেত চাইছে। হ্যাঁ, সেটা তো তাহলে তোমাদের পড়তে সুবিধা হয়ে যাবে। ঠিকই বলেছ। আচ্ছা, গরুদা মেকানিজম আর স্যার সেই কোন রিলেটেড যে ইনফরমেশন গুলো রয়েছে পরের স্লাইডে সেগুলো পাওয়া যাবে তো? হ্যাঁ, কি বলছো? ভয়েসে? যে পরের স্লাইডে যে এই রিলেটেড অ্যান্সার রিলেটেড ইনফরমেশন আরো কিছু রয়েছে না? সেটাও হ্যাঁ, তো হ্যাঁ, পাওয়া হ্যাঁ। যাবে। হ্যাঁ, পাওয়া যাবে। আর তোমাকে আমি তোমার যে টেটের বইগুলো বলেছো যেগুলো চাইল্ড পেডালজি এইগুলো তোমাকে আমি পরের দিন বলে দেবো। স্যার পেডাগোগি আছে আমার কাছে, আহেরি পাবলিকেশন বা রীতা পাবলিকেশনের বই আছে। কিন্তু হুম, আমার লাগছে হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি বা ইকোনমি পলিটি যে যেটাকে বলে হচ্ছে যেটার মেথড বা যেটার হচ্ছে পেডাগোগি, ওই সাবজেক্ট গুলোর পেডাগোগি সেটা কি করে পাবো সেটাই জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে। ওটা আমি মানে তুমি যদি এখন আমাকে বলতে যে স্যার WBCS, PSC র কি লাগতো? আমি তোমাকে ঝ্যাট করে বলে দিতাম। ব্যাপারটা হচ্ছে টেটের সেগুলো রয়েছে স্যার, ডাব্লিউবিসিএস পিএসসি র বই আমার কাছে, একাডেমিক অ্যাসোসিয়েশনের বই আছে, তারপরে হুম, ক্র্যাক ডাব্লিউবিসিএস আছে। আর তারপরে আরো মানে এমনি সোশ্যাল স্টাডিজ এর মধ্যে আমার কাছে আরিহান, তারপরে ওদিকে হিস্ট্রি কৃষ্ণা রেড্ডি, ওদিকে পলিটিক এম লক্ষ্মীকান্ত, ইকোনমিক্স এর মুজাম্মেল হোসেন, সবই আছে এগুলো। তুমি মেইন টার্গেট ফোকাস কি করছো? কোন পরীক্ষাটাকে ফোকাস করছো? এমনিতে আমার বরাবরই ডাব্লিউবিসিএস এর উপরে ছিল, দিয়ে আমি হুম, ডাব্লিউবিসিএস একবার প্রিলি ক্র্যাকও করেছিলাম, দিয়ে আর তারপরে লকডাউনে চলে এসেছিলাম, দিয়ে আর হয়নি। ডাব্লিউবিসিএস এর উপরে আমার ইচ্ছা ছিল, কিন্তু তার আগে আমার তার সঙ্গে সঙ্গে যেহেতু ডিএলএড করা আছে, আমার টিচিং রিলেটেড এক্সামের প্রতি আমার ভীষণভাবে ইন্টারেস্ট আছে। ওই WBCS জন্যই তো আমি তোমার প্রাইমারি, সম্ভবত আপার প্রাইমারি নিয়ে ভাবছি। WBCS কতই জুন? 14ই তো? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটার আমি আর ফর্ম ফিল আপ করিনি, কারণ ফোকাসটা একটু সরে গেছে। ওই জন্যই আমি আ এখন এই টিচিং মানে রিলেটেড পরেরটা এক্সামের করবে জন্য নাকি? চেষ্টা করছি। না, পরের পরে যদি WBCS টা আমার করবে? প্রিপারেশন যদি, হ্যাঁ, এখানে যদি প্রিপারেশনটা ঠিকঠাক করতে পারি, যদি ফুল প্রিপারেশন হতে পারে তো তখন করতে পারবো। তাহলে আর বাংলা ইংরেজি হুম, ডেসক্রিপটিভ তৈরি না হতে পারলে ডাব্লিউবিসিএস হতে পারবে আর তোমার মিসলেনিয়াস করেছো? না। স্যার ওগুলো কিছু করিনি এখন, এখন এই আপার প্রাইমারি আর প্রাইমারি নিয়েই ভাবছি। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি বলব যদি ক্লার্কশিপটা বেরোয় তাহলে করো। ক্লার্কশিপে তো আবার সেই টাইপিং লাগে না? আরে লাগুক না, তোমার যা লেখাপড়া স্ট্যান্ডার্ড আছে তুমি ক্লার্কশিপটা আরামসে পাস করে যাবে। টাইপিং করতে আর আবার কদিন তো সময় লাগে? মেন্সে তো আবার, হ্যাঁ, মেন্সে তো আবার বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ আছে। হ্যাঁ, হোক না, হোক না। তুমি প্রিলি পাস করো না আগে। মেন্স এর জন্য তো আমরা আছি। নোট স্টাডি আছে তো, চিন্তা কি? আচ্ছা, একটা মিনিট ধরো তো আমি এক ঢোক জল খেয়ে আসি। এই বোতলটা পাশে নিয়েই বসতে হবে। আচ্ছা, গরুদা mechanism was proposed by which organization? গরুদা mechanism সেবি, কে বলো? সেবি, সেবি। সেবি, সেবি। ভেরি গুড। এই দেখো আবার এটা সরে গেল। ধরো, ধরো, ধরো। গরুদা হচ্ছে তোমার সেবি। ঠিক আছে? আচ্ছা, ভারতের প্রথম ডেটা সেন্টারের জন্য অন্য আদানি গ্রুপের সঙ্গে কে তোমার ইয়ে করছে, অংশীদারিত্ব করছে? উবের। উবের। ভেরি গুড। অপশন সি উবের। এটা হচ্ছে ভারতের প্রথম ডেটা সেন্টার স্থাপনের জন্য বিখ্যাত যে রাইড হেলিং প্ল্যাটফর্ম আদানি গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব করছে। এর পাশাপাশি তোমার আদানি গ্রুপ বিশাখাপত্তনমে গুগলের সাথেও তোমার শুনে নেবে যে বিশাখাপত্তনমে আমার আদানি কোম্পানি মানে আদানি গ্রুপ গুগলের সাথেও
বিশাল ডেটা ক্যাম্পাস তৈরি করার চেষ্টা করছে। এরাই তো দেশটাকে চালাচ্ছে। আচ্ছা, প্রথম ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত বিমান কোনটা? তেজস, রাফায়েল, C-295 না সুখোই 30? তেজস, বেসরকারি ভেবে বলেছি, সরকারি নয়। তেজস সরকারি। রাফায়েল। ধ্যাৎ, ভালো করে। ও স্যার এটা সুখোই 30। না সুখোই না। ওইগুলো সব সরকারিভাবে। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে সামরিক বিমান হলো তোমার এয়ারবেস C-295 গুজরাটের ভাদোদরায় টাটা অ্যাডভান্স গ্রুপ, ঠিক আছে? আর ইউরোপীয় একটা সংস্থার এয়ারবেস মিলে এটা যৌথভাবে তৈরি করছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সেনা, মানে আমাদের ভারতীয় সেনা প্যারাসুট ড্রপিং, চিকিৎসা পরিষেবা এইসবের জন্য এই বিমানটা ব্যবহার করবে। লিখে আচ্ছা, দেবো রাফায়েলটা গ্রুপটা? কি ভারত রাশিয়া থেকে কিনেছে? রাফায়েলটা? রাফেলটা তো হ্যাঁ, রাফেল ভারত রাশিয়া থেকে কিনেছে। রাফায়েলের নথিগুলো হারিয়ে গেল মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভাবো কত বড় দুর্নীতি। রাফায়েলের নথি হারিয়ে যাচ্ছে, এটা মনে হচ্ছে যেন তোমার আমার বাড়ির ইলেকট্রিক বিল হারিয়ে গেছে। আচ্ছা, কাল ভৈরব কিসের সঙ্গে সম্পর্কিত? এআই মিসাইল, পাওয়ার ড্রোন, কমব্যাট এয়ারক্রাফট। AI পাওয়ার কমব্যাট এয়ারব্যাগ। ভেরি গুড। ঠিক আছে? এটা তোমার ওই বেঙ্গালুরুতে ডেভেলপিং হচ্ছে। সব ওইখানেই হচ্ছে। আমাদের এখানে কিছুই হচ্ছে না। কালকে শুনলাম যে স্যার ভারতের সামরিক বিভাগ এখন ৩ টে দেশের পরেই। হ্যাঁ, একদম। আর ভারতের এখন জানো তো DRDO র পাশাপাশি তোমার যে আমাদের আদানি গ্রুপ আছে, আদানি গ্রুপও মানে আদানি ডিফেন্সও তোমার সেনার জন্য অনেক কিছু বানাচ্ছে। যেমন ওরা তোমার মিসাইল বানাচ্ছে, তারপর হচ্ছে তোমরা মিসাইল বানাচ্ছে না, ওরা বানাচ্ছে হচ্ছে তোমার বিভিন্ন বন্দুক। যেমন হচ্ছে তোমার মেশিন গান বানাচ্ছে, এইগুলো বানাচ্ছে বিভিন্ন। এতে এতে তো দেশ তাহলে আরো বেশি সুরক্ষিত থাকবে। হ্যাঁ, টেরোরিজম দেশ অ্যাটাক থেকে দেশ সুরক্ষিত তো থাকবে। সুরক্ষিত থাকবে। ঠিক আছে? কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে দেশের বেসরকারিকরণটা হয়ে যাচ্ছে না? ডিফেন্সের জিনিস যদি তোমার একটা কোনো মানে আমাদের DRDO না বানিয়ে যদি আদানি গ্রুপ বানায়, তাহলে কি হবে? যেমন রেলের বেসরকারিকরণ শুরু হয়ে গেছে। তেমন যদি ডিফেন্সেরও বেসরকারিকরণ হয় তাহলে তো প্রবলেম আছে না? মানে আরো বেশি কর বেড়ে যাবে, তখন মগধের রাজা ধননন্দের মতো পরিস্থিতি হবে। একদম। আমি এটাই বলছি, দেখো আমাদের মানে দেশের জনসংখ্যা প্রায় যখন এই ২৭ সেন্সাস হবে, ২৭ মার্চ থেকে সেন্সাস তোমাদের চালু। মানে তোমাদের কি তোমাদের সবার চালু। তো সেন্সাসে দেখতে পাবে যে মোটামুটি জনসংখ্যা তো আমরা আন্দাজে ১৪০ বলি, তার থেকেও বেশিই হবে। তো সেই জনসংখ্যার দেশে তোমার মানে সবকিছুর বেসরকারিকরণটা ঠিক নয়। ঠিক আছে? কিছুদিন আগে তো আরাবল্লীটাকে দিচ্ছিল, সেটা তাও সুপ্রিম কোর্ট তোমার বাঁচালো। হ্যাঁ? এবার সবকিছুর বেসরকারিকরণ আমি মনে করি না ঠিক। হ্যাঁ, বেসরকারি সেক্টরে সরকারি সেক্টরের থেকে অনেক ভালো কাজ হয় আমি জানি। হ্যাঁ? কিন্তু এইসব দেশের সম্পদের বেসরকারিকরণ করা ভালো না। না, DRDO মার্কিন অর্থনীতিতে কে নকল করতে গেলে এটা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দেশে। একদম। আর দেখো একটা DRDO র সামঞ্জস্য একটা রাখা কিন্তু সম্ভব হবে দায়ভার না। আছে। ধরো কালকে আমাদের সাথে কোনো দেশের যুদ্ধ লাগলো। সেইখানে যদি কিছু আমাদের মিসাইল ফেল করে কিংবা কিছু ফেল করে, তাহলে DRDO র কিন্তু জবাবদিহি করার জায়গা আছে। কারণ ওরা সরকারি স্টাফ। কিন্তু যদি তোমার আদানি ডিফেন্স বানায় তাদের কিন্তু কোনো জবাবদিহির প্রয়োজন মনে করে না তারা। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের ছোটবেলায় আমরা সেই একটা গল্প পড়েছিলাম। ওই গল্পটা মানে মনে থাকলেও পেরে যাবে। হ্যাঁ স্যার, ঠিক আছে? লেডি উইথ দ্য ন্যাশনাল ল্যাম্প। এটা ফ্লোরেন্স নার্সেস হবে, নাইটিঙ্গেল নার্সেস। এটা কোন নার্সেস পেশার হবে। সঙ্গে জড়িত? নার্সেস, নার্সেস। নার্সের সঙ্গে জড়িত। ভেরি গুড। গল্পটা কি ছিল গো? মনে আছে নাকি তোমার? হ্যাঁ স্যার, ওই গল্পের নামই ছিল লেডি উইথ দ্য ল্যাম্প। লেডি উইথ দ্য ল্যাম্প। ভেরি গুড। ফ্লোরেন্স হ্যাঁ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল তিনি যারা
আহত সেনা যারা ছিলেন ইটালি তাদেরকে তিনি সেবা শুশ্রূষা করতেন প্রথম হ্যাঁ, হ্যাঁ। বিশ্বযুদ্ধের সময়। আমি এই গল্পের নামটা ভুলে গেছিলাম। কিন্তু এই নাইটিঙ্গেলের কথাটা মনে তো ছিল। আচ্ছা, সোমনাথ স্বাভিমান পারাব ওয়াজ সেলিব্রেটেড ফর হাউ মেনি ইয়ার্স? মানে সোমনাথ স্বাভিমান কত বছর পূর্তি উপলক্ষে পালিত হলো এবছর? স্যার এটা 50 ইয়ার্স। না ৭৫ ইয়ার্স? এটা কি ওই গুজরাটের সোমনাথ মন্দিরে? হ্যাঁ, 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 হ্যাঁ। এটা। কিছুদিন আগে দেখলে না? যে তোমার নরেন্দ্র মোদী গেল। সেই ত্রিশূল-ফিশূল নিয়ে দেখো ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, স্যার। হ্যাঁ, এটাই সুলতান মাহমুদ লুট করেছিলেন। হ্যাঁ, 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 হ্যাঁ। এইটাই তো সবথেকে বলতে গেলে বেশি ধনসম্পদ যুক্ত মন্দির ছিল। এটা কতবার লুট হয়েছে? প্রচুর বার লুট হয়েছে এটা। আচ্ছা, সম্প্রতি কোন দেশ থেকে চিতাবাঘ আনা হয়েছে? কেনিয়া। না, কেনিয়া না, ভালো করে। সম্প্রতি একদম। ও ব্রাজিল, ব্রাজিল। না, না, না। ভারত, তাহলে দক্ষিণ বোতসোয়ানা, আফ্রিকা এবং বোতসোয়ানা থেকে সম্প্রতি চিতাবাঘ এনেছে। বোতসোয়ানা। বোতসোয়ানা প্লাস আমি লিখে দিই এখানে দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে? এখান থেকে এনেছে। ঠিক আছে? তোমার এপ্রিল মাসে এনেছে। আফ্রিকান চিতা ২ টি পুরুষ এনেছে, ২ টো মহিলা এনেছে। কেনিয়াটা হবেই না কেন? কেনিয়াটা তো মধ্য আফ্রিকায়, হ্যাঁ, ইকুয়েটোরিয়াল এরিয়ায়। হ্যাঁ। এটা সাউথ আফ্রিকায় ঠিক আছে। আর চেষ্টা করছে যে যদি ঐরকম মানে এখান থেকে কেন এনেছে বলো তো? এই তোমার সাউথ আফ্রিকার বসনিয়ায় এদের ওয়েদারটা কিছুটা আমাদের সাথে মিলছে। আগের বারের যে এনেছিল অনেক কটা মরে গেল না? তাই জন্য হ্যাঁ, স্যার। মানে চেষ্টা করছে যে এখান থেকে আনা। আচ্ছা, আবার একটা কোয়েশ্চেন রিপিট হয়ে গেছে। চিতাগুলিকে কোথায় ছাড়া হবে? কুনোতে, কুনো, কুনো, মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ। জাস্ট এমপি লিখে রাখলাম। আচ্ছা, কুনো জাতীয় উদ্যানও কুনো সম্বন্ধে এনেছিলাম। কুনো জাতীয় উদ্যান হচ্ছে ভারতের মধ্যপ্রদেশে রাজ্যের শেওপুর জেলায় অবস্থিত। কিছু অংশ মোরেনা জেলাতেও আছে। আচ্ছা, আর এর হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে ১৯৮১। বন্যপ্রাণী সংরক্ষণ অভয়ারণ্য হিসাবে ২০১৮ সালে জাতীয় উদ্যানে উন্নতি হয়। নামকরণ হচ্ছে উদ্যানের মধ্য দিয়ে প্রবাহিত কুনো বা চম্বল নদীর হচ্ছে উপনদী থেকে এর নামকরণ করা হয়েছে। এটা ভারতের চিতা পুনর্বাসন প্রকল্পের জন্য সর্বাধিকভাবে পরিচিত। আচ্ছা, এবার দেখো তোমাকে তখনই বলেছিলাম প্রজেক্ট চিতা কত সালে শুরু হয়? দেখো তখন বলতে বলেছিলাম। প্রজেক্ট চিতা তোমার চালু হয় ২০২২। বলতে যাচ্ছিলাম, স্যার। হ্যাঁ, ২০২২ আর ২২ থেকে ওই ২৩ নাগাদ তোমার ১ম চালু হয়েছিল তোমার প্রজেক্ট চিতা। ঠিক আছে? ১ম এ কোথা থেকে আমরা এনেছিলাম? ১ম এ আমরা এনেছিলাম হচ্ছে ২০২২ এ এটা ১ম এনেছিলাম। সেটা হচ্ছে নামিবিয়া থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স যদি একটুখানি গল্পের মতো পড়তে পারো, মানে জানার উদ্দেশ্যে, তাহলে কিন্তু খুব ইম্পোর্টেন্ট। মানে খুব ইন্টারেস্টিং। ১ম এ ১ম এ মানে আমি তোমাদের বলতে গেলে হিসাব মতো মানে হিস্ট্রি, পলিটি পড়াতে আমি খুব ভালোবাসতাম। ঠিক আছে? হিস্ট্রি তো আমি গল্পের মতো করে খুব ভালো মানে হিস্ট্রি পেলে আমি আর কিছু চাই না এটা বলতে পারো। হ্যাঁ? তো এবং তারপর আমি মানে বহু বছর আগে একদিন এই তোমার পলিটি নয় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ঘাটাঘাটি চালু করলাম। তো কারেন্ট অ্যাফেয়ার্স এরও প্রেমে পড়ে গেলাম। কারেন্ট অ্যাফেয়ার্স ও এখন খুব ভালো লাগে। আচ্ছা, সেহাত মিশন ওয়াস লঞ্চ আন্ডার হুজ লিডারশিপ? সেহাত মিশন কার নেতৃত্বে চালু হয়েছে? এটাও কিন্তু ইম্পোর্টেন্ট। দেখো রাজনাথ সিং, না, 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 নীতিন গডকরি। না, 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 না। সেহাত মিশনটা তুমি নরেন্দ্র মোদী। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস পড়িয়ে দিই। সেহাতটাকে হিন্দি মানে হিন্দিতে এর কি মানে? সেহাতের মানে? বলো দেখি?
হিন্দিতে সেহাতের মানেটা কি? স্বাস্থ্য, সুস্বাস্থ্য। একদম। তাহলে তোমাকে যদি বাই চান্স মানে মানে এরকম কোশ্চেন আসে যে সেহাত মিশনটা কিসের সঙ্গে জড়িত? তুমি বলবে ওই পুষ্টি এবং স্বাস্থ্যের জন্য। ঠিক আছে? এই কোশ্চেন আসে। এই দেখো চলে এসেছে। সেহাত মিশন কৃষির সঙ্গে নিউট্রিশন কোন অ্যান্ড হেলথ কেয়ার। ক্ষেত্রগুলিকে যুক্ত করে? ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস, নিউট্রিশন অ্যান্ড হেলথ কেয়ার, ডিফেন্স অ্যান্ড ট্রেড, ট্রান্সপোর্ট অ্যান্ড ব্যাংকিং। বলো। নিউট্রিশন অ্যান্ড হেলথ কেয়ার। ভেরি গুড। এইটাও আসে। মানে একটু যদি ডেপথে ওরা কোশ্চেন করে তাহলে এটা আসে। আচ্ছা দেখো, আবার আগেকার কোশ্চেনের মানে কোশ্চেনের অ্যান্সার ছিল না, আমি বুঝিয়ে দিয়েছিলাম। নতুন প্রকল্পে কত দিনের কাজের গ্যারান্টি দিচ্ছে মানরেখা? ১২৫ দিন। ১২৫ দিনের কাজের গ্যারান্টি দিচ্ছে। দেখো এই ক্লাস করে গেলে আমার কথাগুলো কানে তো মনে থাকবে, সেইগুলো আর ভুলবে না। আচ্ছা, বিচার ব্যবস্থা সংযোগের জন্য কোন উদ্যোগ চালু হয়েছে? একটু আগেই পড়িয়েছি প্রথমের দিকে। ওয়ান নেশন ওয়ান ল। ওয়ান কেস ওয়ান ডাটা। ও হ্যাঁ, হ্যাঁ স্যার। ওয়ান কেস ওয়ান ডেটা। মানে তোমার নথি নিয়ে বারবার এদিক ওদিক তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে না। এটাই হচ্ছে তোমার ওয়ান ইয়ের একই মানে ইয়ে। আচ্ছা, সুসহায়ক কি? সুসহায়ক ইজ এ কি? স্যাটেলাইট এআই পাওয়ার চ্যাটবুট। এআই পাওয়ার চ্যাটবট। এআই পাওয়ার চ্যাটবট। আচ্ছা, সুসহায়কটা একটু শুনে রাখো। সুসহায়ক হলো ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক চালু করা হয়েছে এআই চালিত, এআই ড্রিভেন চ্যাটবুট। ঠিক আছে? সাধারণ মানুষের তোমার মামলাকারীদের আদালতের পরিষেবা যাতে খুব সহজে বুঝতে পারে। মানে এই যে আমার আজকে কেসের শুনানি হলো, এরপরে আমার কেসের আবার শুনানি কবে হবে, এইগুলোকে বুঝতে সুসহায়ক চালু করা হয়েছে। হ্যাঁ, ও এখানে আছেই। আচ্ছা, আমি জানতাম না। সুসহায়ক হলো ভারতের সুপ্রিম কর্তৃক চালু করা একটি এআই চালিত, এআই ড্রিভেন তোমার ইন্টারেক্টিভ চ্যাটবুট বা ভার্চুয়াল গাইড, যা সাধারণ মানুষ ও মামলাকারীদের আদালতের পরিষেবাগুলো সহজে বুঝতে এবং ব্যবহার করতে সাহায্য করছে। আচ্ছা, ভারতে কোন পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে? সুগার। কেন? বলতে পারবে? সুগারে হয়েছে তার কারণ হচ্ছে এটা হচ্ছে একেই হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। কোথায় গেল আমার পেনটা? এই পেনটা যে ভুতুড়ে আচ্ছা। সুগার। আচ্ছা, সুগারে হচ্ছে এক হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। ঠিক আছে? সেইখানে আমাদের সুগার থেকে ইথানলও বলছে বানানো যেতে পারে এবং সেখান থেকে তোমার তেলে কিছুটা ইথানলের পরিমাণ বাড়িয়ে তো যা হোক করে যদি চালানো যায়, যদি তোমার সংকটকালীন পরিস্থিতি হয়। এছাড়াও বলছে যদি এল নিনো আসে মানে খরা, এবারে তো বলেছে জানো যে খরা হবে, খরা হওয়ার একটা চান্স আছে। যদি এরকম খরা হয় তাহলে তখন তোমার এই সুগারটা প্রডিউস হবে না। তাই জন্য সুগার এখন রপ্তানিতে নিষেধাজ্ঞা করছে কেন্দ্রীয় সরকার। ও এখানে এনেছে এই দেখো। আচ্ছা, ভারত চিনি রপ্তানি বন্ধ করার জন্য মূল কারণগুলো দেয়া হলো। এক হচ্ছে এল নিনো, এর ফলে অনাবৃষ্টির মতো প্রতিকূল আবহাওয়ার কারণে ভারতে আখ উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে, যা অভ্যন্তরীণ বাজারে তোমার ঘাটতি তৈরি করতে পারে। এরম ভাবে কোনো চ্যানেল বাংলার আপাতত কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবে না। এত সুন্দর বুঝিয়ে দিচ্ছি দেখো। মূল্য নিয়ন্ত্রণ হচ্ছে অভ্যন্তরীণ বাজারে যাতে চিনির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ থাকে। আর ইথানল বললাম যেটা, সরকারের সবুজ জ্বালানি নীতির কারণে আখের রস ও চিনির একটি বড় অংশ ইথানল উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, যা এর ফলে চিনির মূল সরবরাহ ব্যাহত হচ্ছে। বুঝতে পেরেছো? ইথানল যদি তৈরি করা থাকে সেখানে তো তাহলে আবগারি দপ্তর থেকে সরকারের লাভ হবে, সেখানে কর পাবে। হুম। তার জন্য হতে পারে এটা। হুম। দেখো মানে মানে লাইভ ক্লাস মানে রেকর্ডেড হচ্ছে তো, নাহলে অনেক কিছু কথা বলা যায়। আচ্ছা, আবার ওই কোশ্চেন এসছে কিন্তু এবারে স্থানটা। রেলওয়ে করিডোর ইজ বিটুইন মানে ভারতের প্রথম
সেমি হাই স্পিড রেল করিডোর কোথায় চালু করা হচ্ছে? বলেছিলাম গুজরাট। গুজরাট দিয়ে আমেদাবাদ, এবার ধোলেরা। একটুখানি আমেদাবাদ ও ধোলেরা। আমেদাবাদ, তখন ধোলেরা। তোমাদের বলেছিলাম যে গুজরাট না পেলে ধোলেরা অন্তত পাবে। ঠিক আছে? আমার কথাগুলো কানে নিয়ে যাবে পরীক্ষায়, তাতেই তোমাদের মানে অর্ধেক কাজ হয়ে যাবে। আচ্ছা, ভারতীয় রেল সম্বন্ধে একটু এনেছি। ১ম ট্রেন হচ্ছে ভারতের ১ম ট্রেন হচ্ছে ১৮৫৩ সালে, তোমরা সবাই জানো। ট্রেনটি হচ্ছে মুম্বাইয়ের বোরি থেকে, যেটা বর্তমানে শিবাজী টার্মিনাস, সেখান থেকে থানে অব্দি এসেছিল। ১ম বৈদ্যুতিক ট্রেন হচ্ছে ভারতের তোমার ডেকান কুইন, চালু হয় ১৯৩০ বোম্বে ভিটি থেকে পুনে। আর ভারতীয় রেল কোচ যেটা ১৯০৫ সালে তৈরি হয়েছিল। আচ্ছা, ভারত কোন দেশের সঙ্গে ভারত কোন দেশের সঙ্গে সমুদ্রতলে গ্যাস পাইপলাইন পরিকল্পনা করছে? বলো। ওমান। ওমানের সাথে। ভেরি গুড। এটা তো ছবিতে এনেছি মনে হচ্ছে, দেখি। আচ্ছা, এনেছি, দাঁড়াও ১ টা মিনিট। আচ্ছা, যা হরমুজ এই বন্ধ মাউস হওয়ার ফাউস। কারণেই ভারত এই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, যাতে করে দেশের ভারত সরকার। এ হ্যাঁ, অয়েল এই দেখো এনেছি। ক্রাইসিসটা ভারত যাতে সরকার কমানো প্রায় যায়। ৪০,০০০ কোটি টাকা ব্যয়ে ওমান থেকে গুজরাট পর্যন্ত ১,৪০০ কিমি বিশ্বের গভীরতম সমুদ্রে গ্যাস লাইন তোমার তৈরি করছে। হ্যাঁ? আর হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে এইটা তৈরি করা হচ্ছে। দেখেছো? ছবিতে দেখতে পাচ্ছ তো? কত দূর? এখান থেকে এতটা। হ্যাঁ, স্যার। আচ্ছা, লায়ন স্পেসিস স্পটলাইট প্রোগ্রাম ওয়াজ লঞ্চ এট। লায়ন স্পেসিস স্পটলাইট প্রোগ্রাম কোথায় চালু হয়েছে? হাসানগির। হ্যাঁ, ভেরি গুড। এই গির দিয়ে লায়নটা মেরে দেবে, বুঝেছো? সব দিকে পড়াশোনা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, ভারতের ১ম যেটা বলেছিলাম IBCA সামিট কোথায় আয়োজন হয়েছে? নিউ দিল্লি। ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলো রিপিট হয়েছে। এই দেখো, এই কোয়েশ্চেনটা এইটা একটু ফেটে গেছে, এই ছবিটা। এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স সামিট ২০২৬। এটা তোমার নিউ দিল্লিতে হয়েছে। ঠিক আছে? এখানে লেপার্ড আছে, জাগুয়ার আছে, চিতা আছে, লায়ন আছে। আচ্ছা, PM মিত্র পার্ক কোথায় উদ্বোধন করা হচ্ছে? এটা সুরাট হবে। কোথায় আছে? ঠিক করে বলো। সুরাট। না, সুরাট নয়, ওয়ারাঙ্গল। ওয়ারাঙ্গাল। ভেরি গুড। ওয়ারাঙ্গলে PM মিত্র পার্ক উদ্বোধন করা হচ্ছে। এইটা হচ্ছে তোমার এটা মানে কি কাজ করে জানো? মানে কি উদ্দেশ্য হচ্ছে? এই দেখো, PM মিত্র পার্ক হচ্ছে ভারতের একটি মেগা টেক্সটাইল হাব প্রকল্প। ঠিক আছে? এর পূর্ণ রূপ হচ্ছে প্রধানমন্ত্রী মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল। ঠিক আছে? দেশের বস্ত্র শিল্পকে আন্তর্জাতিক মানের করে তুলতে এবং কর্মসংস্থানের সৃষ্টির উদ্দেশ্যে এই প্রকল্প তোমার চালু করা হচ্ছে। PM মিত্র পার্ক। বুঝতে পেরেছো? আচ্ছা, ২০২৬ সালে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। আচ্ছা, দেখো, তার মুখ্যমন্ত্রী শপথ নেয়া এবং গুরুত্বপূর্ণ বিষয়ের কিছু ঝলক নিচে দেওয়া হলো। শপথ গ্রহণ হচ্ছে, তারিখটা মেনে নাও, ১০ই মে ২০২৬। ঠিক আছে? তিনি সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এখানে হচ্ছে তিনি জোট মানে কারোর সাথে জোট করেছেন। নাহলে তিনি এককভাবে আসেননি। কংগ্রেস, CPI, CPM এবং ভিসিকে এর মতো দলগুলোর সমর্থন নিয়ে তিনি সরকার গঠন করেছেন। ১ম এ কিন্তু বিজেপি চাইছিল একে, কিন্তু তোমার বলেছে, না, আমার নীতি হচ্ছে বিজেপির নীতির বিরুদ্ধে, কিংবা RSS এর নীতির বিরুদ্ধে। তাই জন্য তিনি একটা অ্যান্টি বিজেপি মুখ হিসাবে ইন্ডিয়াতে আবার মানে মাথাচাড়া দিচ্ছে। কিছুদিন আগে অব্দি মমতা ব্যানার্জি ছিল একটা
অ্যান্টি বিজেপি মুখ, কিন্তু এখন আর নেই। হ্যাঁ? তো অলরেডি বিজেপি ২২ টা স্টেটে এসে গেছে। তো দেখো, তোমরা জানো যে একটা গণতান্ত্রিক কাঠামোয় শুধুমাত্র মানে শাসক না, বিরোধী স্ট্রং হওয়া নাগরিকদের জন্য ভালো। তাই জন্য আমি চাইবো অন্যান্য মুখরা উঠে আসুক। নাহলে কিন্তু আমাদের প্রবলেম। কোন না কোন বিল পাস করিয়ে দেবে। আমরা কিছু বুঝতেও পারবো না, কিছু করতেও পারবো না। তাই তো আমি ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, একেবারে ঠিক। একদম। আচ্ছা, কর্ণাটক কোন উপস্থিতি ট্র্যাকিং অ্যাপ চালু করেছে? কর্তব্য কামস। কর্তব্য কামস। তুমি কোথায় পড়ো বললে গো? মানে এই মানে কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় পড়ো? স্যার এমনি ডেইলি যে বেঙ্গলি পেপার সেটা পড়ি, আর হুম। মোটামুটি এমনি টিভি থেকে জানি। বিশেষ কোন বই পড়লে জানা যাবে বা কোনো অ্যাপ থেকে, সেরকম আইডিয়া নেই স্যার। তুমি তো সপ্তাহে এখানে করছো, আর পরীক্ষার আগে আর আমার কারেন্ট অ্যাফেয়ার্স করলে তোমাকে কিছু করতে হবে না। ওই মানে মে মাসের সেকেন্ড উইকে তোমার যা খবর হয়ে গেল, বুঝেছো? হ্যাঁ স্যার, কিন্তু তুমি ওটাই পেপার দেখি যেমন আমি। পড়ছো পড়ো। তুমি কি এই ডেটাগুলো আমাকে পেপার পড়েই দাও তো? হ্যাঁ স্যার, পেপার পড়ে আর টিভিতে কিছু খবর দেখে। ব্যাস, ঠিক আছে। মানে বিশেষ হ্যাঁ, কোনো বই আগে কিনতাম, এখন ওই পার্টিকুলারলি অ্যাচিভার্স, পেশা প্রবেশ এরকম বই এখন আর কিনি না অনেক দিন। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যখন পরীক্ষা আসবে ২-৩ মাস আগে, তখন আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর মেগা সিরিজ আনবো। এইগুলোর ভেতর থেকে ইম্পোর্টেন্ট। আর তোমার প্রতি তোমার মানে উইকে তো একটা করে হচ্ছেই। উইকের একটাই, এই কটাই পড়ো। মানে মে মাসের সেকেন্ড উইকে এর থেকে বাইরে কিছু পড়তে হবে না। বুঝতে পেরেছো? এর থেকে বাইরে কিছু আসবে না। তাও আমি এর থেকেও বলে দিতে পারি যে এই মে মাসের সেকেন্ড উইকের এইগুলোর ভেতর কোনটা তোমার ইম্পোর্টেন্ট কোশ্চেন। স্যার ভারতে তো 10 বছর টানা কোনো বিরোধী দল ছিল না পার্লামেন্টে, মানে লোয়ার হাউসে। কিন্তু হুম, এখন তো 10 বছর বাদে একটা এখন বিরোধী দল, যে দীর্ঘদিন শাসক দল ছিল, তারা এখন বিরোধী দল হতে পেরেছে, মানে হুম। কংগ্রেস। কিন্তু সেই জায়গাতে যদি এখন কিছু করে উঠতে পারছে না সেরকম বিরোধী হিসাবে, তাও যতটা সম্ভব চেষ্টা করছে। না, এখন ব্যাপার যেরকম হচ্ছে, একটা দেখো, ব্যাপার হচ্ছে পার্লামেন্টারি বিরোধী ব্যাপার দল চলছে। না মানে থাকলে না আমাদের প্রবলেম, আর কিছুই নয়। কংগ্রেস চেষ্টা করছে কিন্তু কংগ্রেসের নীতি ভুল। কারণ মানে যোগ্য বিরোধী নয়। ঠিক আছে? আমি বলবো, কারণ কেন্দ্রীয় সরকারের এত ভুল আছে, সেইগুলোর যথাযোগ্য ডিপেন্ড করতে পারে না। যেটা করার সেটা করে না, যেটা না করার সেটা করে। হ্যাঁ, এখানে মানে উম আমি বলব যে আমাদের যে বলতে পারো ইন্দিরা গান্ধীর মতো অপোজিশন, মানে এরকম যদি কেউ থাকতো কংগ্রেসের, তাহলে খুব ভালো হতো। আমার মতে আছে, কিন্তু পরিবার মানে পরিবারের লোকজনকে বাদ দিয়ে পার্টির অন্য কোনো মেম্বারদের উপরও দেখা উচিত। তাহলে আরো তাড়াতাড়ি উঠে আসবে। বুঝতে পেরেছো? যেমন স্যার কর্ণাটকে যে ডিকে শিবকুমার, তারও একটা অনেক বেশি যোগ্যতা রয়েছে, তাহলে কিন্তু এক প্রকার সাউথ ইন্ডিয়ান নেতাদেরকে সাইড করে দেওয়া হয়। ওইটাই হচ্ছে ব্যাপার। আর অনেক এখানে বেশি কংগ্রেসের এডুকেটেড আছে। পরিবার মানে এই যে পরিবারটার আমি নাম বলতে চাইছি না, কিন্তু ওই পরিবারটাকে অনেকেই পছন্দ করে না। বেশিরভাগ হচ্ছে দেশের এখন ইউথরা দেখবে এই পরিবারের মানে পরিবারপন্থীতে তারা উচিতও না। তারা পরিবার ইয়েতে কোনো বিশ্বাসী নয়। এরা যদি নতুন মুখ তুলে আনতো, দেখো এরা হচ্ছে কমিউনিস্ট পার্টি থেকে কানাইয়া কুমারকে নিয়ে গেল, কিন্তু কানাইয়া কুমারকে সেই সাইডই করে দিল। কানাইয়া কুমার কিন্তু একটা বড় অ্যাসেট হতো কংগ্রেসের, কিন্তু সেটা ব্যবহার করলো না সেরম ভাবে। হ্যাঁ হ্যাঁ, করতে পারলো না। করতে আসলে পারলো না। পার্টির রেজিমেন্টেশন নেই কোনো, একদম যে নেই। শুধুমাত্র আর কমিউনিস্ট পার্টিটাও এক ফালতু ফালতু কানাইয়া কুমার ছাড়লো। এককেন্দ্রিক ভাবনা রয়েছে। হুম, একদিকে এককেন্দ্রিক ভাবনা রয়েছে আঞ্চলিক স্তরে, সেখানে অবাধ গণতন্ত্র রয়েছে, যার মধ্যে সাংগঠনিক ক্ষমতা দুটো লোকের থাকলেও তারা একে অপরের বিরোধী হয়ে যাবে। এবং একদম। আর সেটারই দেখো, সমস্যাটা এখন অন্য দলগুলো সেটাকে এখন ক্ষমতা তৈরি করে। এর থেকে যদি তোমার কানাইয়া কুমার এই কমিউনিস্ট পার্টিতেই থাকতো, এর থেকেও ভালো পেস পেত। কথা বলতো, আমরা চিনতাম। এখন আর দেখতে পাও? দেখতে পাও না। আর একটা সবথেকে ভয়ংকর রাজনীতি যেটা চলছে এখন, বিরোধী শূন্য করে দেওয়ার রাজনীতি। এই যে রাঘব চাড্ডা খুব ফেমাস হলো, মধ্যিখানে সবার এগেইনস্টে বলছিল, কিন্তু হঠাৎ করে তোমার কি যে হলো, দেখো, নিট পরীক্ষায় দুর্নীতি নিয়ে কিছু বলছে না, পেট্রোলের দাম বাড়া নিয়ে কিছু বলছে না, এসএসসি জিডির পেপারের এক্সাম লিক হয়েছে কিছু বলছে না, বিজেপিতে চলে গেছে। হ্যাঁ, তো এই বিরোধী শূন্য করার রাজনীতিটা না আগে ছিল না।
সে যে পার্টিই হোক। অটল বিহারী বাজপেয়ীকেও আমরা দেখেছি, আমরা ইন্দিরা গান্ধীকেও দেখেছি। কিন্তু এইটা এখন এই বিরোধী শূন্য করে দেওয়ার একটা বাজে রাজনীতি চলছে। এটা আমাদের গণতন্ত্রের পক্ষে তারপরে খুব মেন বাজে। ব্যাপারটা রিলিজিয়াস পোলারাইজেশনটা চলছে, যেটা একটা খুবই খারাপ। খুবই রিলিজিয়াস ভয়ংকর পোলারাইজেশন পরিস্থিতি খুব তৈরি খারাপ। করেছে। কেন যে এত রিলিজিয়াস পোলারাইজেশন মানে ইউথ এতে এত কেন যে মেতে যাচ্ছে মানে বুঝতে পারছি না ভাই। আমার মানে বোঝার বাইরে চলে আমরা যাচ্ছে। ওরা এই